আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এটা হচ্ছে যে কোনো বহুভুজের কোণের যোগফল। তো যে কোনো বহুভুজের কোণের যোগফল এটা বের করার আগে আমরা একটা বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে নিই। এটা হচ্ছে সুষম বহুভুজ কি। দেখো, বহুভুজ বলতে বোঝায় এরকম চিত্র যেটার মধ্যে একটা আবদ্ধ ক্ষেত্র থাকবে এবং মিনিমাম 3টা বাহু থাকবে, অর্থাৎ 3টা বাহু থেকে শুরু। এখানে 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, তবে মিনিমাম 3টা বাহু লাগবে। এবং 3টা বাহু বা 4টা বাহু বা 5টা বাহু দিয়ে কিন্তু একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করা লাগবে। তো আবদ্ধ ক্ষেত্র কি? যে চিত্রের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, এটাকে বলা হয় কিন্তু আবদ্ধ ক্ষেত্র। যেমন তোমরা একটু ত্রিভুজের দিকে লক্ষ্য করো, একটা ত্রিভুজের মধ্যে কিন্তু কোনো ফাঁক থাকে না বা গ্যাপ থাকে না, তাহলে আমরা বলতে পারি একটা ত্রিভুজ হচ্ছে আবদ্ধ ক্ষেত্র। ঠিক তেমনি ভাবে আমরা যদি চতুর্ভুজ সম্পর্কে একটু ধারণা নিতে চাই, তাহলে দেখব যে চতুর্ভুজের মধ্যে 4টা বাহু আছে এবং 4টা বাহু দিয়ে কিন্তু ক্ষেত্রটা আবদ্ধ। তো আমরা বহুভুজ বলতে বুঝলাম যেটার মধ্যে মিনিমাম 3টা বাহু থাকবে এবং এই বাহুগুলা দ্বারা কিন্তু ওই যে চিত্রটা, ওই চিত্রটা আবদ্ধ হবে। তাহলেই আমরা ওই নির্দিষ্ট চিত্রটাকে বহুভুজ বলবো। তো বহুভুজ কি থেকে শুরু হয়? ত্রিভুজ থেকে শুরু হয়। বহুভুজের যাত্রা ত্রিভুজ থেকে শুরু। চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এরকম যে কোনো চিত্র কিন্তু বহুভুজের অন্তর্গত। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে ত্রিভুজের বাহুর সংখ্যা কত? 3। ঠিক এরকম ভাবে চতুর্ভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা 4, পঞ্চভুজের ক্ষেত্রে 5। এদেরকে কিন্তু নামকরণ করা হয়েছে এদের বাহুর উপর ডিপেন্ড করে। ত্রিভুজ, ত্রি বলতে আমরা বুঝি 3, তো 3 হওয়ার কারণে এটা কিন্তু 3টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। চতুর্ভুজ, তো এখানে চতুর্থ বলতে আমরা বুঝি 4, যেহেতু এটা 4টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, তাই এটাকে বলা হয় চতুর্ভুজ। পঞ্চভুজ, পঞ্চ মানে 5, ষড় মানে 6, সপ্ত মানে 7, অষ্ট মানে 8। ঠিক এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা চিত্রের নামকরণ করা হয়েছে ওদের বাহুর উপর ডিপেন্ড করে। এখন আমরা সবাই জানি যে ত্রিভুজের টোটাল 3টা কোণ থাকে, চতুর্ভুজের 4টা কোণ থাকে, পঞ্চভুজের ক্ষেত্রে 5টা বাহু থাকবে, 5টা কোণ থাকবে। তো ত্রিভুজের 3টা কোণ থাকলে 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, এটা আমরা অনেকেই জানি। চতুর্ভুজের ক্ষেত্রে 360 ডিগ্রি। কিন্তু কথা হলো যে এই যে 180 ডিগ্রি এবং 360 ডিগ্রি এটা কিভাবে আসলো, কিভাবে হলো, এই জিনিসটা কিন্তু আমরা একটা সিম্পল সূত্রের সাহায্যে খুব সহজেই বের করে ফেলতে পারি। তো এখন কথা হচ্ছে যে আমি সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব। প্রথমত আমি একটু সূত্রটাকে দেখে নিচ্ছি। সূত্রটা হচ্ছে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। তো এই সূত্রটা প্রয়োগ করে আমি যে কোনো চিত্রের যদি ক্ষেত্রটা আবদ্ধ হয়, তাহলে এই ক্ষেত্রে যে কোনো চিত্রের আমি কিন্তু টোটাল কোণের যে সমষ্টিটা এটা বের করে ফেলতে পারবো। তো এই ক্ষেত্রে আমি n এর জায়গায় কি বসাবো? আমি কিন্তু লিখে দিয়েছি n হচ্ছে মোট বাহুর সংখ্যা, অর্থাৎ একটা চিত্রে মোট যতগুলা বাহু থাকবে ওই বাহুর যে মানটা আছে ওইটাই কিন্তু n এর মান হবে। উদাহরণস্বরূপ আমি এখানে কিন্তু চতুর্ভুজের কোণের পরিমাপ বের করে দেখিয়েছি। চতুর্ভুজের বাহু কয়টা? 4টা। তো এই ক্ষেত্রে আমি n এর জায়গায় কিন্তু এখানে 4 বসিয়েছি, -2 ইন্টু 180 ডিগ্রি। আমরা জানি সরলের মধ্যে প্রথমত বন্ধনীর কাজ করতে হয়। তো আমি 4 থেকে 2 মাইনাস করলে 2 আসে, এটার সাথে আমি 180 ডিগ্রি যদি গুণ করি তাহলে 360 ডিগ্রি। তো চতুর্ভুজের আমরা যে 4টা কোণ থাকে 4টা কোণের সমষ্টি কিন্তু 360 ডিগ্রি পেয়ে গেলাম। এভাবেই কিন্তু সাধারণত যে কোনো চিত্রের কোণের মান বের করা যায়। তারপর আমি যদি বলি ষড়ভুজ, তো ষড় বলতে আমরা বুঝি 6, যেমন বাংলাদেশকে ষড় ঋতুর দেশ বলা হয়। ষড় বলতে কি বোঝায়? 6 বোঝায়। তো এখানে আমরা যদি ষড়ভুজের
6টা কোণের যোগফল বের করতে চাই। ষড়ভুজের বাহু যদি 3টা থাকে তাহলে কোণও কিন্তু ষড়ভুজের বাহু যদি 6টা থাকে তাহলে কোণও কিন্তু 6টা থাকবে। একটা চিত্রের বাহুর উপর ডিপেন্ড করে তার কোণগুলাও কিন্তু নির্ণয় করা যায়। একটা আবদ্ধ ক্ষেত্রের যতগুলা বাহু থাকবে ঠিক ততগুলাই কোণ থাকবে। তো আমরা ষড়ভুজের 6টা কোণের যোগফলটা আমরা এখন বের করব। তো সূত্রটা n-2 × 180 ডিগ্রি। এখানে আমি n এর পরিবর্তে যেহেতু ষড়ভুজ আমি 6 দিয়ে রিপ্লেস করলাম। তারপর -2 × 180 ডিগ্রি। এখন আমি 6 থেকে 2 মাইনাস করলে 4 হয়, এর সাথে 180 ডিগ্রি গুণ করলে হচ্ছে 720 ডিগ্রি। তো আমি কিন্তু জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে চতুর্ভুজ, তারপর পঞ্চভুজ, ষড়ভুজ, এখন যে কোনো চিত্র আমাকে দেওয়া হোক না কেন আমি কিন্তু এই সূত্রের সাহায্যে খুব কুইকলি বের করতে পারবো। জাস্ট কি করব, একটা চিত্রের প্রথমত আমরা বাহু কত এটা নির্ণয় করব। তো একটা চিত্রের বাহুর সংখ্যা যত থাকবে ওইখান থেকে আমি 2 মাইনাস করব এবং এর সাথে 180 ডিগ্রি গুণ করে দিব। যেটা বের হবে ওইটাই উক্ত চিত্রের কোণের পরিমাণ। তো ত্রিভুজের কোণের পরিমাণ কত? আমরা যদি এখানে 3 - 2 করি তাহলে 1, এখান থেকে 180 ডিগ্রির সাথে গুণ করলে 180 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এভাবে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ আমাকে যতগুলা বাহুর চিত্র দেওয়া হোক না কেন আমি কিন্তু কোণের পরিমাণ খুব তাড়াতাড়ি এবং জাস্ট এই টেকনিকটা ব্যবহার করে খুব সহজেই বের করে ফেলতে পারবো। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে সুষম বহুভুজের কিভাবে একটা শীর্ষকোণ বের করা যায়। তো একটা কোণ বলতে কি বোঝায়, সুষম বহুভুজটাই বা কি। আমরা ইতিমধ্যে বহুভুজ সম্পর্কে কিন্তু মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছি। এখন সুষম বহুভুজ কোনটা? তো সুষম বহুভুজ বলতে বোঝায় যেই চিত্রের জয়টা বাহু থাকবে ওই চিত্রের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান থাকা লাগবে। যেমন আমি যদি ত্রিভুজের মধ্যে সুষম বহুভুজ খুঁজতে চাই তাহলে ত্রিভুজের 3টা বাহুই সমান হতে হবে। তো 3টা বাহু সমান হলে 3টা কোণও কিন্তু সমান হবে। একটা চিত্রের যতগুলা কোণ সমান ওই চিত্রে এতগুলা বাহু কিন্তু সমান। তো আমরা বলতে পারি সুষম বহুভুজ বলতে কোণ এবং বাহু সবগুলাই সমান। আমি যদি বলি যে সুষম বহুভুজের মধ্যে ত্রিভুজে কোনটা, তো ত্রিভুজের ক্ষেত্রে সুষম বহুভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টা বাহুই সমান এবং 3টা কোণও সমান। 3টা বাহু সমান হওয়ার কারণে কিন্তু 3টা কোণ সমান, অথবা 3টা কোণ সমান হওয়ার কারণে 3টা বাহু সমান। বাহুর সাথে কোণের একটা কানেকশন আছে এই বহুভুজগুলার ক্ষেত্রে। তো এখন আমি যদি বলি যে সুষম চতুর্ভুজ, সুষম চতুর্ভুজ বলতে এরকম একটা চতুর্ভুজ যার 4টা বাহু এবং 4টা কোণ সমান। তো এই ধরনের চিত্র যদি আমরা চতুর্ভুজের দিকে লক্ষ্য করি তাহলে পাই বর্গকে। বর্গের 4টা কোণেই 90 ডিগ্রি এবং বর্গের 4টা বাহুই কিন্তু সমান। তো সুষম বহুভুজ বলতে বোঝায় একটা চিত্রে যতগুলা বাহু থাকবে প্রত্যেকটা বাহু এবং প্রত্যেকটা কোণ সমান থাকবে। এখন যেহেতু প্রত্যেকটা কোণে সমান যে কোনো সুষম বহুভুজের, তো এই ক্ষেত্রে আমরা যদি সুষম বহুভুজের একটা কোণ বের করতে চাই, যেমন ত্রিভুজের একটা সুষম বহুভুজ অর্থাৎ সমবাহু ত্রিভুজের একটা কোণ কত ডিগ্রি, আমরা যারা জানি তারা একটু বলার ট্রাই করব, আর যারা না জানি তাদের জন্য আমি বলে দিচ্ছি। সুষম ত্রিভুজের একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তারপর সুষম চতুর্ভুজের ক্ষেত্রে যদি আমরা একটা কোণের কথা বলি তাহলে সুষম চতুর্ভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এখন আমরা কিভাবে এটা সূত্রের সাহায্যে নির্ণয় করব এটা নিয়ে আলোচনা করছি। তো এখন আমরা সুষম বহুভুজের একটি শীর্ষকোণ কিভাবে নির্ণয় করতে হয় এটার সূত্রটা প্রথমত একটু দেখে নিই। তো সুষম বহুভুজের একটা শীর্ষকোণ নির্ণয়ের সূত্র হচ্ছে n-2 × 180 ডিগ্রি ভাগ n। তো আমরা একটু আগেই সূত্রের মধ্যে কিন্তু n বলতে কি বোঝায় এটা কিন্তু আলোচনা করেছি, তাই এখানে আমার এই বিষয়টা আর বুঝাচ্ছি না। তো এখন আমরা সুষম চতুর্ভুজের একটা শীর্ষকোণ 90 ডিগ্রি আমরা জানি।
চতুর্ভুজের সুষম বহুভুজ বলতে বর্গ এবং বর্গের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এটা মোটামুটি সবাই জানি। তো এই 90 ডিগ্রিটা আমরা এই সূত্রের সাহায্যে বের করব। তো এখানে যেহেতু চতুর্ভুজ, আমি n এর পরিবর্তে 4 বসালাম, বাকি সব জায়গা ঠিক থাকলে আবার n এর পরিবর্তে 4। আমি 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, এটার সাথে 180 ডিগ্রি গুণ করে 4 দিয়ে ভাগ করলে, অর্থাৎ এই অংশটা আমি ক্যালকুলেশন করলে আসে 90 ডিগ্রি। তাহলে আমি কিন্তু চতুর্ভুজের অর্থাৎ সুষম চতুর্ভুজের একটা শীর্ষকোণ 90 ডিগ্রি এটা বের করে ফেললাম। ঠিক এরকম ভাবে সুষম পঞ্চভুজের একটা শীর্ষকোণ কত হবে এটা আমরা বের করব। তো আবার আগের মতোই, যেহেতু পঞ্চভুজ তাই n এর মান পরিবর্তন হয়ে 5 হয়ে যাবে। তো আমি এই ক্যালকুলেশন যদি সম্পূর্ণ করি তাহলে হয় 108 ডিগ্রি। অর্থাৎ আমরা সুষম বহুভুজের যে কোনো চিত্রের একটা শীর্ষকোণ খুব সহজেই বের করতে পারি, জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে। তো আমি বিষয়টা একটা জিনিস আমি একটু আবার ক্লিয়ার করে দিচ্ছি। সুষম বহুভুজ এবং শুধু বহুভুজ দুইটা জিনিস কি? বহুভুজ হচ্ছে যেটা একটা আবদ্ধ ক্ষেত্র থাকবে এবং মিনিমাম 3টা বাহু থাকবে। তাহলে আমরা বলতে পারি যে আবদ্ধ ক্ষেত্রই হচ্ছে বহুভুজ। আর সুষম বহুভুজ কোনটা? সুষম বহুভুজ হচ্ছে যেই বহুভুজের সবগুলা বাহু এবং সবগুলা কোণ সমান থাকবে, এটা কি বলা হয়? সুষম বহুভুজ। তো আমরা দেখলাম কিভাবে যে কোনো বহুভুজের মোট কোণের যোগফল বের করা যায় এবং সুষম বহুভুজের একটা শীর্ষকোণ কত ডিগ্রি এটা কিভাবে সূত্রের সাহায্যে বের করা যায়। তারপরেও যদি কারো এই টপিকটা বোঝার মধ্যে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে এটা অবগত করবেন, আমি বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবার মঙ্গল কামনা করছি, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।